যে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের এই যে বারবার আস্থাহীনতা, এটা কেন তৈরি হয়? বিকজ অফ যেটা আমাদের রনি ভাই পরে টাচ করেছেন, যে ট্রাস্টের জায়গা থেকে মানে জনগণ কেন একটা পলিটিক্যাল পার্টিকে ট্রাস্ট করবে, এই যে ট্রাস্টের জায়গাটা, মানে রাজনৈতিক দলগুলো বা যারা সরকারে থাকে বা বিরোধী দলতে হোয়াটএভার, এরা সকালে এক কথা, বিকালে আরেক কথা, নির্বাচনের আগে একরকম বক্তব্য, আবার ক্ষমতার চেয়ারে বসার পরে আরেক রকম বক্তব্য। তো এই যে একটা কন্ট্রোভার্সি বা এই যেটা স্ববিরোধী রাজনৈতিক অবস্থান, এই অবস্থান যখন একটা রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান হয়ে যায় জনগণের সামনে, তখনই কিন্তু জনগণ তাকে মনে করে যে একটা ক্যারেক্টারলেস পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল পারসন। ট্রাস্ট তার তৈরি হয় কিন্তু এট দ্য সেম টাইম পলিটিক্যাল ভার্চুর উপরে। কিন্তু আমাদের এখানে কিন্তু পলিটিক্যাল ভার্চু যেটা পলিটিক্যাল নীতি, এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর। হ্যাঁ, আমরা ধুমধাম প্রপাগান্ডায় চলে যাই, ধুমধাম ট্যাগিং এ চলে যাই, হ্যাঁ, ধুমধাম মুখস্থ কথাবার্তা বলা শুরু করে দিই। এটার কারণে পলিটিক্যাল ভার্চু তৈরি হয় না, ট্রাস্টও তৈরি হয় না। ডেফিনেটলি সরকারের একটা ম্যানিফেস্টো আছে, সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। সেই অনুযায়ী সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন যদি সরকার ঘটাইতে না পারে, জনগণ আগামী নির্বাচনে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের ব্যাপারে যে রায় দেওয়া সেটাই করতে চাই। রাজনীতি কতটা মানুষের আস্থায় আছে সেই বিষয় নিয়ে আমরা একটু একেবারে 2024 সালে গণঅভ্যুত্থান এবং 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পর সত্যি কি আসলে মানুষ রাজনীতির প্রতি নতুন করে আস্থা ফিরে পেয়েছে, নাকি আসলে শুধুই ক্ষমতার পালা বদল হলো? দেখেন, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আস্থা, ইংরেজিতে যেটাকে বলে ট্রাস্ট, আস্থা কখনো একদিনে তৈরি হয় না এবং আস্থা কখনো একদিনে ধ্বংসও হয় না। যদি আমরা বিগত আমলের ঘটনাটাই দেখি না কেন, ধরেন শেখ হাসিনা সরকারের উপর মানুষের যে আস্থা ছিল, তাদের রাজনীতির চিন্তার আমরা বিরোধিতা করি, এটাকে একটা ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি বলার পরেও মানুষ তো এই দলটাকে ভোট দিত এবং মানুষের এই আস্থাকে পুঁজি করেই তো সে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। কুক্ষিগত করার পরে সে আস্থাহীনতার জায়গায় এমনভাবে পৌঁছাইছে যে মানুষ তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে বিতাড়িত করেছে। তো তার মানে এই আস্থা অর্জন করতে তার একটা লম্বা সময় লাগছে এবং আস্থা হারাইয়া এই জায়গায় আসতেও তার একটা লম্বা সময় লাগছে। তো মাঝখানে মানুষের রাজনৈতিক প্রক্রিয়া থেমে থাকে নেই। মানুষের রাজনৈতিক অ্যাসেসমেন্ট, মানুষের কর্তব্য, মানুষ কি করবে, হ্যাঁ, সেটা সংকুচিত করা হয়েছে, সেটাকে প্রতিহত করা হয়েছে, নির্মমভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, দমন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষ কিন্তু থেমে থাকে নাই, মানুষ কিন্তু ঠিকই রুখে দাঁড়িয়েছে। এবার এই কাঠামোর পরে, গণঅভ্যুত্থানের পরে নতুন রাজনীতি বলতে আপনারা কি বুঝেন? নতুন রাজনীতি আকাশ থেকে নাজিল হয় না। নতুন রাজনীতি তৈরি করে কারা? মানুষ তৈরি করে। তো নতুন রাজনীতি তৈরি করার জন্য তো নতুন চিন্তা লাগবে, নতুন মানুষ লাগবে। তা আমরা যাদেরকে রাজনীতি করতে দেখছি, তারা কি নতুন মানুষও না, নতুন চিন্তার অনুসারীও না, বা নতুন চিন্তা নিয়ে তারা সমাজে হাজিরও হয়নি। এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো রাজনৈতিক সামাজিক কাঠামোর পরিবর্তন হয়ে যায় নাই, এই কাঠামো একইভাবে অটুট রয়ে গেছে। এই জন্য গণঅভ্যুত্থানের পরে আমি এটা কী বলছিলাম? আমি বলছিলাম কি, লেট ফ্যাসিজম, আফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। হাসিনা নাই আর সব রয়ে গেছে। এই কাঠামোর মধ্যেই আপনাকে ট্রান্সফরমেশনের দিকে যাইতে হবে, পরিবর্তনের দিকে যাইতে হবে। এবার সেই পরিবর্তন প্রক্রিয়াটা আপনি গণতান্ত্রিক করবেন এবং এই ট্রান্সফরমেটিভ প্রক্রিয়া পলিটিক্যালি করবেন, নাকি আমলাতন্ত্র নির্ভর, বুদ্ধিজীবী নির্ভর, বিদেশি এজেন্ডা নির্ভর, ডিপ স্টেট নির্ভর করবেন, এনজিও নির্ভর করবেন? সেই সিদ্ধান্ত জনগণের নিতে হবে। সেই সিদ্ধান্তের মধ্যে একটা লড়াই হয়েছে। সেই সিদ্ধান্ত প্রপাগান্ডা বনাম পরিকল্পনা নির্বাচনে জনগণ 12 তারিখে রায় দিয়েছে। দেওয়ার পরে একটা নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এইবার এই সরকার একটা ম্যানিফেস্টো দিছে। এই সরকারকে 5 তারিখে ক্ষমতা সাদা হয়েছিল, ভেরি সিগনিফিক্যান্ট। সেই সরকার ক্ষমতা নেয়নি। কি বলছিল তারা? বলছিল যে আমরা যে ভোটাধিকারের জন্য আন্দোলন করি, নির্বাচন দেন। সরকার অনেক দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। তখন বলা হয়েছিল ক্ষমতা লোভী, জুলাই গাদ্দার, নানা কিছু বলা হয়েছিল। কিন্তু সে তো নির্বাচনের দাবিটাই তুলবে, এটাই তো তার বৈধ দাবি। কারণ হলো জনগণের ভোটাধিকার ছাড়া ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হবে কিভাবে? এনজিও ফর্মুলা দিয়া? নো। সংস্কার, নতুন বন্দোবস্ত, এগুলো 1/11-এর সময় আমরা শুনি নাই? অনেক তো শুনছি। শোনার পরে দেশকে কোথায় নিয়ে গেছিল তারা? আপনারা তো জানেন, সে -2 ফর্মুলা। ফলে এখানে পলিটিক্যাল সলিউশন লাগবে এবং পলিটিক্যাল সলিউশন তৈরি হবে কীভাবে? থ্রু দ্য পলিটিক্যাল প্রসেস। নির্বাচনের মধ্যে দিয়ে পলিটিক্যাল প্রসেস শুরু হয়েছে। বিরোধী দল আছে, বিরোধী দল সংসদে আছে, মাঠে আছে, এই যে আজকে বিক্ষোভ করছে, খুব সুন্দর। তো এর মধ্যে দিয়ে পলিটিক্যাল পোলারাইজেশন তৈরি হবে, নতুন করে শেপ নেবে। কিন্তু সেটা নেওয়ার জন্য, এই ট্রাস্ট তৈরি করার জন্য, দেখেন ট্রাস্ট ব্যাপারটা এর আগেও আমি আপনাদের এই শোতেই ব্যাখ্যা করছি যে ট্রাস্ট জিনিসটা বিমূর্ত। যেমন আপনাকে যে আমি বিশ্বাস করি বা আপনি যে আমাকে বিশ্বাস করেন, এই জিনিসটা আপনি দেখাইতে পারবেন না কি জিনিসটা কি। কিন্তু এই বিমূর্ত জিনিসটা, এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা তৈরি হয় বস্তুগত মূর্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বিশ্বাস খোঁজ জিনিসটা বায়বীয়, বিমূর্ত, কিন্তু এই বিশ্বাস বা ট্রাস্টটা অর্জন করতে হয় ব্যবহারিক কার্যপ্রণালী, ধারাবাহিক কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন রাজনৈতিক দল হিসাবে আপনি যদি সকালে এক কথা, বিকালে আরেক কথা বলেন, তাহলে আপনার প্রতি ট্রাস্টটা কীভাবে তৈরি হবে?
আপনার কাজের পদ্ধতি একটা ধারাবাহিকতা থাকতে হবে। আপনি সরকারি দল হন, বিরোধী দল হন, জনগণ আপনাকে ট্রাস্ট করবে তখনই পলিটিক্যালি যখন আপনার কাজের মধ্যে যেটাকে বলে একটা কোহেরেন্স থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে, একটা সামঞ্জস্যতা থাকবে। যদি থাকে জনগণ এমনিতেই আপনাকে ট্রাস্ট করবে। এবং আপনার যদি ফেলিওরও থাকে এবং আপনি যদি সেটা জনগণকে বুঝাইতে পারেন যে এই কারণে আমার ফেলিওর আছে, কোনো সমস্যা নেই। জনগণ শুধু সরকার উৎখাত করার জন্যই রাস্তায় নামে না, সরকারকে প্রোটেক্ট করার জন্য পৃথিবীর বহু জায়গায় রাস্তায় নামে। এই উদাহরণ কিন্তু আছে। ফলে তাহলে কেন নামে, কেন একদল উৎখাত করার জন্য নামে, আবার ওই জনগণই সরকারকে প্রোটেক্ট করার জন্য নামে, ওই ট্রাস্ট। জি, ট্রাস্টের সম্পর্ক এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ট্রাস্টের সম্পর্কটা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিশেষ করে আপনার জনগণকে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে ফেলানোর মধ্য দিয়ে, ভোটাধিকার হরণ করার মধ্য দিয়ে এখানে এই ট্রাস্টের ঘাটতি ছিল। যে কারণে একটা নন পলিটিক্যাল, নির্দলীয় বা সর্বদলীয় ব্যানারে আমাদের গণঅভ্যুত্থান করতে হয়েছে। কারণ বিএনপি জামাত তো 15 বছর ধরে অনেক আন্দোলন করছে, মার খেয়েছে না, কিন্তু মানুষ তো মানে সিম্প্যাথি ছিল মানুষের, যে কারণে মানুষ ভোট বর্জন করেছে। এই যে এই যে মানুষ ভোট বর্জন করলো, এটাও কিন্তু এক ধরনের রায় দেওয়া। হাসিনার অধীনে মানুষ তো ভোট, মানে আওয়ামী লীগের লোকও ভোট দিতে যায়নি, এটাও এক ধরনের রায়। ফলে ট্রাস্টের ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট পলিটিক্সে, এবং এটা তৈরি হয় ধারাবাহিক কর্ম। এখানে শেষ করি পয়েন্ট বলে যে একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক ধারাবাহিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ঠিক আছে, আমরা এর সংক্রান্ত আরও কিছু সম্পূরক প্রশ্ন আছে, আমরা সেটিতে আসবো। তার আগে আমরা একটু ফারুক হাসান, আপনার কাছে একই প্রশ্ন, 24 গণঅভ্যুত্থান থেকে 26 নির্বাচন এবং একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন, সবকিছু মিলে কি আসলে জনগণের আস্থা কি রাজনৈতিক দলগুলোর উপরে এসেছে, নাকি আসলে শুধুমাত্র ক্ষমতার পালাবদল দেখা গেল? আসলে দেখেন, বিগত 54 বা 55 বছরের রাজনৈতিক হিস্ট্রি যেটা আমাদের বাংলাদেশের, এটা যদি আমরা একটু পর্যালোচনা করি, যে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের এই যে বারবার আস্থাহীনতা, এটা কেন তৈরি হয়? বিকজ অফ, যেটা আমাদের রনি ভাই পরে টাচ করেছেন, যে ট্রাস্টের জায়গা থেকে মানে জনগণ কেন একটা পলিটিক্যাল পার্টিকে ট্রাস্ট করবে, এই যে ট্রাস্টের জায়গাটা, মানে রাজনৈতিক দলগুলো বা যারা সরকারে থাকে বা বিরোধী দলতে হোয়াটএভার, এরা সকালে এক কথা, বিকালে আরেক কথা, নির্বাচনের আগে একরকম বক্তব্য, আবার ক্ষমতার চেয়ারে বসার পরে আরেক রকম বক্তব্য। তো এই যে একটা কন্ট্রোভার্সি বা এই যেটা স্ববিরোধী রাজনৈতিক অবস্থান, এই অবস্থান যখন একটা রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান হয়ে যায় জনগণের সামনে, তখনই কিন্তু জনগণ তাকে মনে করে যে একটা ক্যারেক্টারলেস পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল পার্সন, তখনই কিন্তু জনগণের আস্থাহীনতা তৈরি হয়। এবার আসেন, আমাদের গণঅভ্যুত্থান এর আগেও হয়েছে। আমরা 69-এ গণঅভ্যুত্থান করেছি বাংলাদেশ বিনির্মাণের আগে, আবার 90-এ গণঅভ্যুত্থান হয়েছে, 24-এ হলো। গণঅভ্যুত্থান কিন্তু হয়েছে একাধিকবার, বাট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই। কারণ 90-এ অসংখ্য মানুষ জীবন দিয়েছে না, ওই সময় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, প্রত্যেকের একটা কমন একটা আপনার কি বলে এটা সোশ্যাল কন্ট্রাক্টেই বলা যায়, যে সামাজিক চুক্তিও কিন্তু হয়েছিল 90-এ। ওই চুক্তি মোতাবেক পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসলেন তারা কিন্তু দেশ চালালেন না, এজন্যই পরবর্তীতে কিন্তু জনগণের আস্থাহীনতা তৈরি হলো। তার ধারাবাহিকতায় আজকের এই বাংলাদেশ, এবং 24-এ এসে আমাদের আবারও রক্ত ঝরাতে হলো, জীবন ঝরা দিতে হলো। অসংখ্য এরকম ইতিহাস কিন্তু আমাদের এই 25-30 বছরে আমরা তৈরি করেছি। এখন কথা হচ্ছে 24 সালে এই যে একটা বড় আন্দোলন, গণঅভ্যুত্থান বা বিপ্লব, যেটাই বলেন না কেন, প্রায় 1400 বা 1500 মানুষের আত্মত্যাগ, তাদের জীবনদানের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ। এখন কথা হচ্ছে, এই যে আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এই নতুন বাংলাদেশে আমরা কি সত্যিকার অর্থে ওই শহীদদের যে চেতনা, যে স্পিরিট, যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি? পারি নাই। আমরা ইন্টারিম একটা পিরিয়ড পার করলাম, অনেক গালমন্দ হয়েছে, কেউ প্রশংসা করেছে। হ্যাঁ, যেহেতু ওটা একটা ইন্টারিম পিরিয়ড ছিল, ইন্টারিম সরকার ছিল, তাদের দোষ ত্রুটি যাই থাকুক না কেন, ওটাকে আমি একটা পাল্লাই রাখি। এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ওই ইন্টারিম সরকারের চাইতে 1000 নয় 1 লক্ষ গুণ বেশি, এটা মাথায় রাখতে হবে। ওই ইন্টারিম সরকার 50টা ভুল করলে আর এই সরকার যদি একটা ভুল করে, এই একটা ভুলের পাল্লাটা বেশি ভারী হবে, বিকজ অফ জনগণ ভোট দিয়ে আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। ওই ইন্টারিমকে কিন্তু ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে নাই। আজকে আপনি ঘোষণা দিলেন নির্বাচনের আগে যে আমরা ক্ষমতায় আসলে বিদ্যুতের বিল বাড়াবো না, বিদ্যুতের দাম বাড়াবো না, জ্বালানি দাম বাড়বে না, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিন্তু ক্ষমতায় আসার পরে 3 মাস যেতে না যেতে আপনি 3 বার জ্বালানি তেলের দাম বাড়ালেন, 4 বার গ্যাসের দাম বাড়ালেন, ইলেকট্রিসিটির দাম বাড়ালেন 2 বার। এরপরেও জনগণ যখন আপনার উপরে এরকম একটা আস্থাহীন একটা কমেন্ট করবে, তখন আপনি তাকে কি বলছেন? যে আপনি ভিন্ন মতালম্বী, আপনি গুপ্ত, আপনি অমুক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। হোয়াট ইজ দিস? আপনার কমেন্ট তো এরকম ছিল না।
আপনি অঙ্গীকার করেছেন নির্বাচনের আগে, আপনারা 31 দফার 20 নম্বর দফায় লিখেছেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা রাষ্ট্রীয় চেয়ারগুলোতে, বিশেষ করে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, হোয়াটএভার এরকম যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলোতে আমরা নির্দলীয় ব্যক্তিদের বসাবো। কিন্তু আপনি ক্ষমতা চেয়ারে বসার পরে আপনি প্রত্যেকটা চেয়ারে আপনার দলের পোস্টেড লিডার, এমনকি যারা নির্বাচন করে নির্বাচনে হেরে গেছে তাদেরকে আপনি প্রমোশন দিয়ে এই চেয়ারগুলোতে বসাচ্ছেন। এটা তো নতুনত্বের আলামত না। এই যে আপনি নতুনত্বের কথা বলছেন, আপনার মধ্যে তো আমি ন্যূনতম নতুনত্ব দেখি না। আপনি যদি বলতেন হ্যাঁ আমরা ওই গতানুগতিক সংস্কারে নেই, কিন্তু আমরা সত্যিকার অর্থে এই জাতির পরিবর্তনের জন্য একটা নতুন মডেল আমরা হাজির করছি, হোয়াট ইজ দিস, সেটা কি দেখান। জনগণের সামনে আজ পর্যন্ত হাজির করতে পেরেছেন আপনাদের সেই নতুন মডেল, পরিবর্তনের মডেল? আপনি বলেন যে ভাই এই যে আমাদের নতুন মডেল, আমরা এই মডেলের মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে একটা নতুন শেপে নিয়ে যাব, নতুন একটা আমরা একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেব। বাট আপনারা দেখাতে পারেন নাই। কিন্তু ওই যে গতানুগতিক বক্তব্য, বক্তব্যের ধার, বক্তব্যের তীর, এটা কিন্তু আপনারা নিয়মিত ছুটছেন। কিন্তু বাস্তবিক অর্থে পিছনের আপনাদের যে কাঠামো, ওই কাঠামোটা আপনাদের নেই। এই জন্যই তো জনগণ বারবার এই যে আস্থার সংকট, আস্থাহীনতা, এই 54-55 বছর হিস্ট্রিটা এই জন্যই টানলাম। কেন বারবার তৈরি হয়, কেন হয়েছে বিগত সময়ে, এবং ভবিষ্যতে হবে কিনা তা তো আমরা চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা এই জন্যই বলি যে জনগণ আসলে কি চায়, এটাকে প্রাধান্য দিয়ে আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু ভাই হবে না। আমরা চাই এই যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি বলা যায়, ভূমিধস বিজয়, এটা তো কেউ অস্বীকার করে না। কেউ কি বলছে যে বিএনপি এমনি ক্ষমতায় আসছে, পিছনের দরজা দিয়ে আসছে? কেউ কিন্তু বলে নাই। সবাই বলে যে বিএনপি সর্বোচ্চ সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। কিন্তু ক্ষমতায় আসার পরে আপনি ওই যে জনগণ যে কারণে আপনাকে ভোট দিয়ে চেয়ারে বসালো, জনগণের সেই আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা সেটা খেয়াল রাখতে হবে। এই যে গ্যাসের কথা বললাম, দেখেন একটা গ্যাসের সিলিন্ডার 12ই ফেব্রুয়ারি দাম ছিল 1204 টাকা। 12ই ফেব্রুয়ারি 2026। সেই গ্যাসের সিলিন্ডার আজকে কত? 4ই জুন 2026, সময় বোধ হয় 3.5 মাস। আজকে সেই একই সিলিন্ডারের দাম 1885 টাকা। কত টাকা বেড়েছে ভাই আপনি বলেন? ব্যাপক বেড়েছে। যে 1204 টাকার একটা গ্যাসের সিলিন্ডার এলপিজি, সেটাকে যখন 1885 টাকা দিয়ে একজন কৃষক শ্রমিককে কিনতে হয়, ওই কৃষক শ্রমিক কি আপনাকে স্যালুট দিবে? আপনি বলেন দেবে না? কোনো দেখতে পাচ্ছে যে আমি আমার এই যে জমিতে ধান ফলিয়ে ফারুক হাসান বিক্রি করতে হয় আমাকে 700 থেকে 800 টাকা, আর আমাকে একটা এলপিজির সিলিন্ডার কিনতে হয় 1885 টাকা দিয়ে। আসলে এটা শুধু বাংলাদেশের যে প্রবলেম তা না, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্ব রাজনীতিতেও আসলে ওই আপনার আইডিওলজিক্যাল যে পলিটিক্স, এই পলিটিক্সটা আসলে অনেকটাই এখন বাংলাদেশ কি বলে এটা ডেভেলপমেন্টের সাথে অনেকটাই অঙ্গাঙ্গিভাবে এটা জড়িয়ে পড়েছে বলা যায়। যে মানুষ আগে যেভাবে আইডিওলজিকে সামনে রেখে রাজনীতি করতো, যেমন ধরুন বাংলাদেশের 70 বা 80 দশকে আমরা যদি দেখি, ওই সময় বামপন্থার একটা ব্যাপক জোয়ার বাংলাদেশে ছিল। কিন্তু ধীরে ধীরে সেই আদর্শিক জায়গা থেকে বামপন্থার যে রাজনৈতিক দলগুলো তারাও অনেকটা বিচ্যুত হয়েছে। একই সাথে মানুষ আসলে ওই আদর্শিক পলিটিক্সটাকে আর আগের মতো খেতে চায় না, ওটাকে আর ওই চর্চার মধ্যে রাখতে চায় না। মানুষ এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের ডেভেলপমেন্ট দেখতে চাই, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাকে ওই জায়গায় তারা দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি পৃথিবীর বিভিন্ন দেশে আসলে ওই আদর্শিক রাজনীতির পরিবর্তে আসলে আমি মনে করি ধরেন যে ইসলামিক অনেক দেশে রয়েছে এটা আপনার ওই ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কল্যাণমুখী রাজনীতি, বিভিন্ন দেশে বিভিন্নভাবে এটাকে বলা যায়। তো বাংলাদেশেও আসলে আমি মনে করি এরকম একটা কি বলে এটাকে প্যারাডাইম শিফট বা প্যারাডাইম চেঞ্জের মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যে মানুষ আর ওই আইডিওলজিক্যাল পলিটিক্সটাকে ওই অ্যাঙ্গেল থেকে আর দেখতে চায় না, বা ওটাকে ওই চর্চার মধ্যেও রাখতে চায় না। তো যাই হোক, এখন আমাদের যেটা মদ্দা কথা, যে আমরা আমাদের এই রাজনীতিটাকে আসলে সত্যিকার অর্থে জনগণের কল্যাণে আমরা কতটুকু চর্চার মধ্যে রাখতে পারি, এটা কিন্তু আমাদের ভাবতে হবে, বিবেচনায় নিতে হবে। এখন আমরা এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশে দেখছি যে বিগত সময়ে কোনো রাজনৈতিক দল না আইডিওলজিক্যাল জায়গা থেকে তাদের সেই পয়েন্টে স্থির থাকতে পেরেছে, না আদার সাইড যেটা আমি বললাম ডেভেলপমেন্টের দিক দিয়ে বা ওয়েলফেয়ারের দিক দিয়ে বা অন্যান্য যে সাইডগুলো রয়েছে, কোনোটাতেই কিন্তু আমরা স্থির থাকতে পারি না, বা আমাদের ওই পয়েন্টে আমরা নিজেদেরকে আসলে স্ট্রং একটা পজিশনে নিজেদেরকে ধরে রাখতে পারি না। এই জন্যই কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হয়, মানুষের ধরেন যে এক প্রকারের আস্থাহীন একটা সংকট তৈরি হয়। এই সংকটগুলো কাটিয়ে উঠতে চাইলে আমরা যে পয়েন্টেই থাকি না কেন,
আপনি ওয়েলফেয়ার স্টেট বিনির্মাণ করতে চাইলে ভালো কথা, আপনি সেই লাইনেই ভালোভাবে কাজ করেন, সেই লাইনে রাজনৈতিক চর্চাটা গুরুত্ব সহকারে করেন, জনগণের সামনে থ্রো করেন আপনার চিন্তা চেতনা ভাবনাগুলো। আপনি যদি আদর্শিক রাজনীতি করেন, যেটা অনেকেই বলে যে জামাত ইসলাম বা ইসলামিক রাজনৈতিক দলগুলোও তাদের যে আদর্শিক রাজনীতি বা আদর্শিক রাজনৈতিক যে পয়েন্ট, ওই পয়েন্টে তারাও নেই, অনেকটা বিচ্যুত হয়েছে নানান কারণে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ভাবতে হবে। জি। আর যদি মনে করেন যে আপনারা ওই লাইনে থাকবেন না, ভালো কথা, তাহলে জনগণের সামনে পরিষ্কার করে দেন যে আমরা এইভাবে কাজ করতে চাই, আগামীতে এরকম বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তো যাই হোক, আমি আরেকটা পয়েন্টে মানে একটু বলতে চাই, রনি ভাই কিছুক্ষণ আগে যে বিষয়টি বললেন যে আমরা আসলে এই যে সরকারের সমালোচনা করি বা সরকারের জনগণ বিরোধী কোনো সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্তের বিরোধিতা করলে এটাকে ওনারা এক প্রকারের থ্রেট মনে করেন। মানে কেন থ্রেট মনে করেন আমি জানি না। এটা কিন্তু একটা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার এলিমেন্ট না, উপাদান না। আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র মনা হয়ে থাকেন, গণতান্ত্রিক হয়ে থাকেন, তাহলে আপনাকে ক্রিটিসিজম সহ্য করতে হবে, সমালোচনাকে সহ্য করে এটার পরিপ্রেক্ষিতে আপনার পলিসি ম্যাকিং করতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে ওই যে উদাহরণগুলো আমাদের সামনে 54 বছরের, এই উদাহরণ কিন্তু আগামীতে আবারও সৃষ্টি হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। দেখেন, এই যে গ্যাসের কথা বললাম না, 4ই জানুয়ারি গ্যাসের দাম ছিল 1306 টাকা, 24শে ফেব্রুয়ারি নির্বাচিত সরকার এসে সেটাকে বাড়িয়ে করলেন 1341 টাকা, 2 এপ্রিল তৃতীয় দফায় এটাকে বাড়িয়ে করলেন 1727 টাকা, 19শে এপ্রিল এটাকে চতুর্থ দফায় বাড়িয়ে করলেন 1940 টাকা। ভেরি ইন্টারেস্টিং, খেয়াল করেন, গত পরশুদিন অর্থাৎ 2 জুন সরকার 55 টাকা কমিয়ে সেটাকে 1885 টাকা করেছেন। এবং বিএনপির যারা বুদ্ধিজীবী বা সরকারের যারা বুদ্ধিজীবী, এরা কিন্তু মিডিয়াতে সেটাকে ব্যাপকভাবে হাইলাইট, ব্যাপকভাবে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে যে আরে আমাদের সরকার তো মহৎ। তো তাদের এই মহত্বের কাহিনী শুনে আমার বাংলা সাহিত্যের একজন, বাংলা সিনেমা জগতের একজন জীবন্ত কিংবদন্তি হুমায়ুন ফরিদির একটা সিনেমার কথা মনে পড়ে গেল। হুমায়ুন ফরিদির ওই সিনেমাটা অনেকেই আপনারা দেখছেন। ওই সিনেমাতে ওনার সাগরেদরা এসে বসলো, জনাব আমরা পণ্যের দাম বাড়াতে চাই। কত বাড়াতে চাও? 50 পয়সা। হুমায়ুন ফরিদি বলে না, তোমরা 1 টাকা বাড়িয়ে দাও। তার সাগরেদরা বললো না না, এটা করা যাবে না, এটা করলে মহাবিপদ, আমাদের রাজ্যে একবার আন্দোলন শুরু হয়ে যাবে, শহরে আন্দোলন, এই আন্দোলন টেকেল দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। আরে বোকা কুল, আমি জানি কি করতে হবে, তোমরা বাড়াও। 1 টাকা বাড়িয়ে দেওয়া হলো, শহরে আন্দোলন, বিক্ষোভ। পরে জনাব হুমায়ুন ফরিদি মিডিয়ার সামনে এসে বললেন যে এই পণ্যের দাম বাড়ানো আমি সহ্য করতে পারি না, এটাকে 50 পয়সা কমিয়ে দেওয়া হলো। জনগণ তো মহা খুশি। আরে এরকম মানব দরদি জনপ্রতিনিধি আমরা তো বিগত সময়ে দেখি নাই, 50 পয়সা কমিয়ে দিয়েছে। আর ব্যবসায়ীরাও মুচকি মুচকি হাসছে আর সরকারকে স্যালুট জানাচ্ছে। আচ্ছা, আমরা একটু এই হচ্ছে অবস্থা। না না, এই কথাটা এই জন্যই বললাম যে আপনি 1300 টাকার মানে গ্যাস যখন 1940 টাকা করলেন, তখন কিন্তু আপনি এই কথা বলেন নাই। যখন 55 টাকা কমিয়ে সেটাতে 1885 টাকা করলেন, তখন কিন্তু আপনি মানে এই 55 টাকার গুণগান এমনভাবে গাচ্ছেন মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছেন আপনারা। জি, অনেক এগুলো ভাবতে হবে ভাই। আমরা একটু রেজাল্ট খুন রনি, আপনার কাছ থেকে শুনি, আসলেই কি বিষয়টা এরকম যে আসলে যে কোনো কিছুর দাম বাড়ানোর পরে কিছু অংশ কমে? এটা কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার এই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আসলে বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সহজে কমে না, বা আসলে সেইভাবে কমে না। না, আপনারা এটা উদাহরণ দিল যেহেতু কমছে, দেখেন আমি এই দুইটা পয়েন্ট একটু আলোচনা করতে চাই। প্রথমত সমালোচনা ডেফিনেটলি করতে হবে, সমালোচনা কিন্তু বিএনপির দুর্ভাগ্যটা কিন্তু বিএনপির আর সমালোচক নাই, বিএনপির বিরুদ্ধে আছে প্রোপাগান্ডা থাকলে হয় কি সমালোচনা যে জায়গায় দরকার, সমালোচনার মধ্য দিয়ে যে জিনিসটা অ্যাচিভ করা যায় সেটা ক্ষতিগ্রস্ত হয়। একটা উদাহরণ দিই সম্প্রতি, যেমন ধরেন এই যে নাসিরুদ্দিন পার্টির উপর হামলা যে হইল, সেখানে পকেট থেকে বন্দুক বাইর করলো, দেখা গেল এনসিপি জামাতের নেতারা পোস্ট দিল যে এই যে বন্দুক নিয়ে হামলা করা হচ্ছে, এবং তারা প্রথমে মনে করলো যে এটা ছাত্রদল। যখন ছাত্রদল মনে করে তারা পোস্ট দিল, তখন এটা বন্দুক ছিল, কিন্তু পরে যখন দেখা গেলো না এটা ছাত্রদল না, এটা এনসিপির নেতার পকেট থেকে বেরিয়ে, তখন এটা হয়ে গেলো সেফটি স্টেক। এবং আমরা এসে টকশোতে বললাম যে এই অস্ত্রটা উদ্ধার করা হোক এবং হামলাকারী যারা এসেছে সবার বিচারের আওতায় আনা হোক সবাইকে। তখন আমাদের বিরুদ্ধে আবার ফটোকার্ড বানানো হলো ফ্যাক্ট চেক করে যে সেফটি স্টিককে রেজাউল করিম রনি বন্দুক বলে প্রচার করলেন। এই ফ্যাক্ট চেক আবার করলো কারা? ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান, যেটা চরমভাবে নিরপেক্ষ, হ্যাঁ, নিরপেক্ষতার সংখ্যা 5 থেকে পরে যেটা হয়েছে সেটা করে তারা এটা প্রচার করলো কি আমাদের সত্যটাই এখন মিথ্যা হয়ে গেল, তাদের মিথ্যাটাই সত্য হয়ে গেল। এখন এই জায়গার থেকে যদি আপনি সমালোচনা করেন, সেটা তো প্রোপাগান্ডার চেয়ে ডেঞ্জারাস হয়ে যাবে। সমালোচনার একটা এথিক্স আছে, সেটা তো আপনি মেনটেন করছেন না। আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারেন না, হ্যাঁ, আপনি সমালোচনার নামে। ফলে সমালোচনা ডেফিনেটলি করতে হবে, না করলে সরকার সঠিক সিদ্ধান্ত নিবে কিভাবে?
আপনার সমালোচনাকে ওয়েলকাম করাটাই একটা গণতান্ত্রিক সরকারের কাজ এবং সরকার সেটা করতে বাধ্য, সেটা আমরাও করি। আমি কতগুলো পয়েন্টে সরকারের সমালোচনা করলাম। হ্যাঁ, প্রথমে আমি শুরুই করলাম আপনার ওই যে বন্ধ কলকারখানার আপনার ওইখানে বরাদ্দের ব্যাপারে, আমি গার্মেন্টসের ব্যাপারে আপত্তি তুললে, যাই হোক আমি বলতেছিলাম ফলে এই যে একটা আপনার প্রোপাগান্ডার স্ট্রাকচারের মধ্যে আমরা হাসিনা আমাদের ঢুকায় রেখে গেছে, এটাও যদি আপনি করার চেষ্টা করেন তাহলে রাজনীতি আগাবেন এবং আপনি ডে বাই ডে আপনি স্টেক হারাবেন। এখন আসেন, আপনি বলতেছেন না মতাদর্শ থেকে মানুষ সরে যাচ্ছে, রাজনীতি শুধু আপনার এই যে উন্নয়ন, খাওয়া পড়া, হ্যাঁ, রুটি রুজি এগুলোর মধ্যে দিয়ে চলে যাচ্ছে কি না, এটা খুবই ভালো প্রশ্ন। দেখেন 5 তারিখের পরে আমি বলছিলাম যে এতদিন রাজনীতি ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 500 কোটি টাকা চুরি করব। বাট গণঅভ্যুত্থান আমাদের যে শিক্ষা দিয়েছে সেটা হলো মানে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, সেবাটাই রাজনীতি। সেই কথাটা তো নতুন যারা তারা নেয় নাই, তারা 18 মাসে কি করছে দেখেন আপনি। এখন ডিসিরা কি বলতেছে, জায়গা জায়গা থেকে টাকা তারা তুলে নিয়ে গেছে। সেইটা করার জন্য তারেক রহমানকে আগায় আসতে হইলো সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সাধারণ জনগণের সেবা আগে দেওয়া। এই যে ফিলেন্থ্রপি, সেবাটা পরোপকারী রাজনীতি। এই যেটা ফারুক ভাই বললো যে এখন এই যে উন্নত দেশগুলোতে আপনি যদি দেখেন এই যে সেবামূলক যে রাজনীতি, এটাই নতুন গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো, যে আপনি জনগণকে সেবা দেবেন। হ্যাঁ, এই জনগণকে সেবা দিতে গেলে আপনার সরকারের তো আপনার ম্যানেজমেন্ট লাগবে, সরকারের বাজেট লাগবে, সরকারের অর্থ লাগবে। সেই অর্থগুলো করার কতগুলো খাত আছে। এই জন্য বাজেট আপনারা দেখবেন যে কিছু কিছু খাত থেকে সরকার অর্থ আহরণ করে, হ্যাঁ, ব্যবসায়ীদের উপর সরকার কর আরোপ করে এবং আপনার করের আওতা বাড়ায়, এইভাবে সরকার ফাংশন করে বেসিক্যালি। যাই হোক, তো ফলে এই যে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, সেবাটাই রাজনীতি, এটাই গণঅভ্যুত্থানের পরের পলিটিক্স, এটাই আমরা দেখতে চাই। এখন সেটা করা, এটা যদি শুধু ভালো উদ্যোগ নিলেই হবে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ডেফিনেটলি ভালো উদ্যোগ, কিন্তু এটার প্রক্রিয়াটাও ভালো হইতে হবে। এটা যদি আপনি ধরেন দুর্নীতিগ্রস্ত আমলা কর্মকর্তাদের মধ্য দিয়ে হয় তাহলে জনগণ বঞ্চিত হবে। সেক্ষেত্রে এটার রেজাল্ট জনগণ যদি না পায় তাহলে এইটা পুরোটাই অপচয় হবে। তো ফলে এই জন্য রাজনীতি আরেকটা হলো এখানে মতাদর্শের নামে বামপন্থা এবং ডানপন্থা উভয় পন্থায় আমাদের এখানে ফ্যাসিজম দেখাইছে। আপনি ধরেন সেই সোভিয়েত রাশিয়ার আপনার রেড ফ্যাসিজম থেকে শুরু করে, হ্যাঁ, আপনার এখানে আপনার সরাসরি হিটলার মুসোলিনির ক্লাসিক্যাল ফ্যাসিবাদ, ইভেন গণতন্ত্রের নামেও ফ্যাসিবাদ কায়েম হয় যদি আপনি গণতন্ত্রকে একটা মতাদর্শ আকারে চর্চা করেন। এই জন্য 5 তারিখের পর আমি কি বলছিলাম, কথাটা কি ছিল? কথা ছিল রাষ্ট্র হবে ভ্যালু বেস ইডিওলজি, মতাদর্শ থাকবে সমাজে। আপনার মত শেষ করে এক পয়েন্ট বলে, মতাদর্শটা আমার নিজের, রাষ্ট্র জিজ্ঞেস করবে আমি অধিকার পাইছি কিনা, শিক্ষা পাচ্ছে কিনা, স্বাস্থ্য পাচ্ছে কিনা, আমি কি চিন্তা করি, আমি কোন চেতনায় বিশ্বাসী, এটা নিয়ে আপনার হেরেকা। এটা যখনই আপনি করবেন, করে বিভক্ত করে আপনি তার বিরুদ্ধে গেলে রাষ্ট্র লেলায় দিবেন, হাসিনা যেটা করছে। এই কাঠামো থেকে রাষ্ট্রকে বের করার জন্য আমরা মতাদর্শপন্থী রাজনীতির বাইরে একটা ভ্যালু বেস মূল্যবোধপন্থী রাজনীতিকে উৎসাহিত করার জন্য সময় কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে। মানুষ কখনোই এই রাজনৈতিক গতানুগতিক বক্তব্য শুনতেও চায় না, দেখতেও চায় না। মানুষ আসলে সত্যিকার অর্থে সমাধান দেখতে চায়, মানুষ বাস্তবায়ন দেখতে চায়, যেটা আসলে বিগত সময়ে আমরা দেখতে পারি নাই, এখনো দেখব বলে সেরকম আশানুরূপ কোনো সংকেত আমরা পাচ্ছি না। যেমন ধরেন আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা এক্সাম্পল দিলেন না, আমি বারবার বলি নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তি হিসাবে তার বক্তব্য, কথা, শব্দ আমার নিজেরও পছন্দ না, এবং আমি মনে করি এগুলো তার অ্যাভয়েড করা উচিত এবং করতেই হবে। একই সাথে আপনার এটা মাথায় রাখতে হবে, আপনি যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চান, নাসিরউদ্দিন পাটোয়ারি যাই বলুক না কেন, আপনি কখনোই সেখানে কর্তৃত্ববাদী কোনো আচরণ করতে পারেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা প্রোপাগান্ডা ছড়ালো, তা বলে আপনি তার উপরে মব করবেন, তাকে হামলা চালাবেন, ডিম মারবেন, এটা কি আপনার এই গণতান্ত্রিক রাষ্ট্রের মানে নমুনা? তাহলে আপনি কি চান? আপনি কি একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র বিনির্মাণ করতে চান? না, এটারই তো কথা। করছে কারা? রাষ্ট্রের আশ্রয়ী প্রশ্রয়ই তো তারা করছে। তা আপনি একদিক দিয়ে বলছেন যে আমরা একটা মববিহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, একই সাথে আপনি আপনার বাহিনীকে লেলিয়ে দিচ্ছেন মব তৈরি করার জন্য। হোয়াট ইজ দিস? এটার মাধ্যমে আপনি কি বিনির্মাণ করতে চান? এই জন্যই আমরা বলি যে একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে আপনি কখনোই সমাধান করতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি কোনো অপরাধ করে থাকে, তার জন্য বাংলাদেশের আইন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাকে আটক করেন, গ্রেপ্তার করেন, বিচারের মুখোমুখি করেন। কিন্তু তা না করে কি করলেন? আপনি আরেকটা মহা বড় অপরাধ করে ফেললেন। তাহলে আমি কোনটাকে প্রশ্রয় দিব, কোনটাকে সাপোর্ট দিব? আপনারটাকে? নো, সে অপরাধ করেছে ধরে নিলাম, আপনি আরো বড় অপরাধ করেছেন। সুতরাং একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধ দিয়ে কোনোভাবেই জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা বলি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। আর গণতান্ত্রিক রাষ্ট্র তখনই বিনির্মাণ হবে যখন আপনার মধ্যে সহিষ্ণুতা তৈরি হবে। আপনি সমালোচনা সহ্য করবেন, সমালোচনাকে গিলবেন, গিলে তার পরিপ্রেক্ষিতে আপনি আপনার সিদ্ধান্ত
গ্রহণ করবেন, কিন্তু আপনারা সেটা করতে পারছেন না। এটা গেল একটা দিক। আরেকটা দিক দেখেন, আমার ভাই বললেন ওই যে আমাদের সময় কিন্তু খুব সংক্ষিপ্ত, আমরা শেষ মুহূর্তে আছি। ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট একটা থিওরি আমি মনে করি। এই জায়গাতে তিনি যে এক্সাম্পলটা দিলেন যে সেবামূলক রাজনীতি ওনাদের সরকার এখন শুরু করেছে, কি ওই যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ফুয়েল কার্ড ইত্যাদি কার্ড দিয়ে। ভাই দেখেন, আপনি 2,000 টাকা কিংবা 2,500 টাকার একটা ফ্যামিলি কার্ড দিলেন, তার পরিপ্রেক্ষিতে তার হাতে একটা 1885 টাকার এলপিজি গ্যাসের সিলিন্ডার ধরিয়ে দিলেন। আপনি 2,000 টাকা একদিকে তাকে ফ্যামিলি কার্ডের আওতায় দিলেন, আরেক দিক দিয়ে ওই সিলিন্ডার ধরিয়ে দিয়ে 1885 টাকা তার হাত থেকে নিয়ে নিলেন। তার হাতে থাকলো 115 টাকা। 115 টাকা দিয়ে ওই বেচারা কি কিনবে? চাল, ডাল, আমরা একদম শেষ মুহূর্তে আছি, আমরা একটু রেজাল্ট করুন রনির কাছে। আমি সমাধানটা দিয়ে দিই, 10 সেকেন্ড। এটার সমাধান একটাই, আপনি দ্রব্যমূল্যের দাম কমান, তেলের দাম কমান, কৃষকদের ওই যে সার, বীজ, গ্যাস উন্মুক্ত করে দেন। জনগণ আপনাকে স্যালুট জানাবে। জনগণ বলবে ভাই আমার কার্ড দরকার নেই, আমার দরকার খোলা বাজারে সার, আমার দরকার ধন্যবাদ। বীজ, আমরা গ্যাস। একটু রেজাল্ট করুন রনির কাছে যাই। একটু বলবেন, একই প্রশ্ন যে এসবে মানুষ কি রাজনৈতিক বক্তব্য শুনতে চায় নাকি প্রতিফলন দেখতে চায়? দেখেন, এখানে নির্বাচনটা আপনি খেয়াল করেন, এখানে নির্বাচনের রেজাল্টটা কি হয়েছে? প্রপাগান্ডা বনাম শেষ পরিকল্পনা। মিনিটে আছি, শেষ মিনিটে, রাইট। পরিকল্পনাকে মানুষ জয়যুক্ত করেছে, বিপুল ভোটে ক্ষমতা এনেছে, এবং এই পরিকল্পনাগুলো সরকার বাস্তবায়ন করবে জামাত এনসিপির মতো করে না, সরকারের মতো করে। সরকারের ম্যানিফেস্টো আছে, পরিকল্পনা ধরে করবে। এখন আমরা যে পলিটিক্সটা দেখতে পাচ্ছি, একটা দুই ধরনের পলিটিক্স, একটা হলো কনস্ট্রাকটিভ পলিটিক্স আর একটা হলো ডিস্ট্রাকটিভ। অবশ্যই প্রশ্নের জন্ম দেয়, প্রশ্নের জন্ম দিতেই হবে। প্রশ্নের জন্ম দেওয়াটাই বিরোধী দল, সাধারণ মানুষ, জনগণ, মিডিয়ার কাজ। কিন্তু প্রশ্নটা হইতে হবে ফ্যাক্টফুল, তথ্যভিত্তিক এবং সত্য আনুক। যেমন ধরেন বিদ্যুতের দাম নিয়ে কথা হলো, বিদ্যুতের দাম আপনার সর্বশেষ নিউজ হলো আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দর। নিম্ন আয়ের গ্রাহকদের মধ্যে মানে মোট ব্যবহারকারীর 65% মানুষ আগে যে দরে বিদ্যুৎ পেত সেই দরেই ফেরত আসছে। হ্যাঁ, বিদ্যুৎ দাম বাড়ানো হচ্ছে, এটা নিয়ে প্রতিবাদ আছে, এটা নিয়ে আপত্তি আছে। কাদের? এই নিম্ন আয়ের এই 65% গ্রাহক যারা, তাদের না, তাদের জন্য বরং সুখবর। এখন বিদ্যুতের দামের আপনারা জানেন, তেলের মূল্য বৃদ্ধির কারণ আপনারা জানেন, যুদ্ধের ফলে পুরা কি একটা বিরাট ক্রাইসিসই তৈরি হয়ে গেলো এখানে কৃত্রিমভাবে, হ্যাঁ, হাইপ তৈরি করে। সেটা আমাদের দেশে একটা জিনিসের দাম বাড়লে কমতে সময় লাগে। আমাদের দেশে আসলে দাম বাড়লে কমতে সময় লাগে বা আদৌ কমে না, রাইট, কমেই না। আপনি দাম বাড়তেই দেখবেন, কমতেই দেখবেন না, রাইট। তো ফলে এবং তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে সব কিছুর উপর সেটার প্রভাব পড়ে। কিন্তু বিদ্যুতের দাম নিয়ে এখানে যেটা বলা হচ্ছে, এটার মধ্যে ফ্যাকচুয়ালি সত্য হলো যে এখানে 65% ব্যবহারকারী আগের দামেই বিদ্যুৎ পাচ্ছে, সেটা দাম বাড়ছে না। ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের দাম বাড়ছে, সত্য এটা। এবং সেই দাম বাড়ার ক্ষেত্রে আমি দেখলাম যে স্টিল কর্পোরেশনের যারা আপনার মালিক, তারা আপত্তি জানাইছে, তারা বলছে এই দাম অ্যাডজাস্ট করতে হবে। এখন উৎপাদন বৃদ্ধির সাথে দাম বৃদ্ধির সম্পর্ক আছে। আরেকটা জানেন, আমাদের বিদ্যুৎ খাতে যে হরিলুট বিগত লম্বা সময় ধরে হয়েছে, ক্যাপাসিটি চার্জের নামে এখানে যেভাবে লুটপাট করা হয়েছে, এগুলো তো গভর্নমেন্টকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই লাইবিলিটি তো এই গভর্নমেন্টকে সবগুলো টানতে হচ্ছে। ফলে এটা তো ওভারনাইট সমাধান হবে না। তারপরেও যেহেতু সরকার জনগণের কাছে কমিটেড, এই যে সাধারণ মানুষ যারা, যে 65% ব্যবহারকারী, তাদের জন্য সুসংবাদ হলো তাদেরকে এই বাড়তি বোঝাটা আপাতত বিদ্যুতের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এবং বিদ্যুতের ক্ষেত্রে এই সরকার একটা যুগান্তরকারী কাজ করেছে, সেটা কিন্তু কেউ বলছে না। সেটা কি? এই যে মিটার চার্জের নামে একটা অত্যাচার করা হইতো জনগণের উপরে, মাসে মাসে পকেট কাটা হইতো, এই লুটপাট, এটার প্রতিবাদ বহুবার আওয়ামী লীগের আমলে আমি বহুবার করছি, যে এটা কোনো যৌক্তিকতা নেই। আপনি মিটার বসাবেন একবার, মাসে মাসে সেটার জন্য চার্জ কাটা হইতো, সেটা সরকার বন্ধ করেছে। এটা অনেক বড় উপকার হয়েছে, এটা সাধারণ মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, এটা করেছে। কিন্তু এটা নিয়ে দেখবেন কোনো প্রচার নাই, নেই। তো এইবার হ্যাঁ, এখানে আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট নানাভাবেই সক্রিয় হয়ে যায় বিভিন্ন সময়। সরকারের দায়িত্ব হলো এই সিন্ডিকেটকে বাইপাস করা, ওভারকাম করা, ভেঙে দেওয়া, দিয়ে জনগণের স্বস্তি। যেমন এই জন্য সাধারণ নিম্ন আয়ের মানুষকে বিদ্যুতের ক্ষেত্রে যেরকম তারা প্রোটেক্ট করলো এক অর্থে, হ্যাঁ, তাদের এই বাড়তি আপনার মূল্য পরিশোধ করার দায় থেকে, একইভাবে জিনিসপত্রের দাম, প্রত্যেকটা জিনিসপত্রের দামের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রোটেক্ট করা সরকারের দায়িত্ব। সেটা যদি সরকার করতে ব্যর্থ হয়, ডেফিনেটলি সরকারের যে কমিটমেন্ট এবং জনগণের যে বিপুল আস্থা, এবং দেখেন আরেকটা আস্থার কথা বললেন, যে দেখেন এইটা ফ্রান্সিস ফুকুইমা, বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, তার একটা বই আছে ট্রাস্ট। তার তৈরি হয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল ভার্চুর উপরে। কিন্তু আমাদের এখানে কিন্তু পলিটিক্যাল ভার্চু, যেটা পলিটিক্যাল নীতি, এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর। হ্যাঁ, আমরা ধুমধাম প্রপাগান্ডায় চলে যাই, ধুমধাম ট্যাগিংয়ে চলে যাই, হ্যাঁ, ধুমধাম মুখস্থ কথাবার্তা বলা শুরু করে দিই। এটার কারণে পলিটিক্যাল ভার্চু তৈরি হয় না, ট্রাস্টও তৈরি হয় না।
ডেফিনেটলি সরকারের একটা ম্যানিফেস্টো আছে, সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। সেই অনুযায়ী সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন যদি সরকার ঘটাইতে না পারে, জনগণ আগামী নির্বাচনে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের ব্যাপারে যে রায় দেওয়া সেটাই দিবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখন এই সরকারকে যে কন্ডিশনের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে, আপনারাও তো 18 মাস একটা বিপ্লব উত্তর গরম গরম সর্বদলীয় মানে আপনার সমর্থন নিয়ে ক্ষমতায় ছিলেন। আপনাদের অবদানগুলো একটু বলেন। আপনার 18 মাসে বা 18 মাসে কোন জায়গায় নিয়ে গেছেন বাংলাদেশকে, ব্যাংকিং খাতকে কোথায় নিয়ে গেছেন? একটা গভর্নর নিজে বলতেছে অমুক ব্যাংক দুর্বল, তমুক ব্যাংক দুর্বল, তারপর কি আর ফিরে ব্যাংকিং খাতে আস্থা? এখন সরকার প্রণোদনা দিয়ে এই যে আপনার বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ নিয়েছে। এখানে আমি একটা আজকে আমি জানি আমার কথা অনেকে গুরুত্ব দিয়ে শুনেন, একটা জিনিস আপনাদেরকে আমরা বলবো, সেটা হলো আপনারা বন্ধ কলকারখানা উদ্যোগ নিচ্ছেন, বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিচ্ছেন, খুবই ভালো কথা। কর্মসংস্থান এতে বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন, খুবই ভালো কথা। এবং বন্ধ কলকারখানাগুলোর মধ্যে বড় অংশে আছে হলো গার্মেন্ট ফ্যাক্টরিগুলো। এখন যে ফ্যাক্টরিগুলো অলরেডি চালু আছে তারা কি প্রপারলি শিপমেন্ট পায়, প্রপারলি অর্ডার পায়? যদি না পায় তাহলে নতুন করে আপনারা যদি গার্মেন্টস ফ্যাক্টরি চালু করার চেষ্টা করেন বৃহত্তর অংশে, বড় অংশে বন্ধ কারখানাগুলোর মধ্যে, তাহলে এটা ভায়াবল হবে কিনা এটা আপনারা একটু চিন্তা করবেন। অন্য কলকারখানা যেগুলো ওগুলো ঠিক আছে চালু করেন। ফলে ধন্যবাদ। আমি বলতেছি যে সরকারের সদিচ্ছার সাথে বাস্তবতা, বৈশ্বিক পরিস্থিতি সব কিছু মিলায় এবং জনগণকে সাথে নিয়ে যদি সরকার অ্যাক্ট করে তাহলে সমস্যাটাও জনগণ বুঝবে এবং সমস্যাটা বুঝে জনগণ সরকারের সাথে অ্যাক্ট করবে। কিন্তু মুশকিল হয় যখন একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, যখন একটা ফ্যাসিবাদী কাঠামো থাকে, যখন একটা বয়ানবাজির কাঠামো থাকে, যখন একটা ন্যারেটিভ শুধু থাকে, যখন একটা প্রোপাগান্ডার রাজনীতি থাকে, তখন তারা জনগণকে সাথে নেওয়ার প্রয়োজন মনে করে না। তারা মনে করে একটা দলকে ডিফেম করব, একটা দল খারাপ আমরা ভালো, এইভাবে আমরা রাজনীতিকে গেইন করবো। এইভাবে রাজনীতি গেইন করা যায় না।